সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় সিটি নির্বাচন এবং কালো টাকা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি, রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি, এবং রয়েছেন আমাদের অর্থনীতির সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনায়। দর্শক, জানিয়ে রাখি, আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নাম্বারগুলো পর্দায় দেখতে পারবেন সেই নাম্বারে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিল আরও একটি বছর। বাঙালির প্রাণের উৎসব নববর্ষ কাল নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সাধ্য অনুযায়ী বাংলার প্রতিটি ঘরে চলছে বর্ষবরণের আয়োজন। শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। উৎসবে বাড়তি রং দিতে ফুল কিনছেন অনেকে। চট্টগ্রামে 5টি AK-22 ও বিপুল পরিমাণ গুলিসহ 3 জঙ্গি নেতা আটক। এরা বাঁশখালীর জঙ্গি আস্তানায় অস্ত্র সরবরাহকারী, দাবি র্যাবের। মানবতা বিরোধী অপরাধ করে মানুষ পুড়িয়েছে বিএনপি জামায়াত জোট। জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ। এবং মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিনের বিষয়ে শুনানি বুধবার। এর আগ পর্যন্ত হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ। ঢাকা দক্ষিণে ইসির সাথে প্রার্থীদের মতবিনিময়। আমরা শিরোনামগুলো দেখলাম। নাইম ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আমাদের এই অনুষ্ঠানটা সাধারণত 3 জন অতিথি থাকেন। আজকে যানজটের কারণে আরেকজন অতিথি আসতে পারেননি, তার নাম আমরা নাই বললাম। তো যেটা হচ্ছে, আমরা দেখি যে সিটি নির্বাচন নিয়ে চট্টগ্রামে এবং ঢাকার উত্তর দক্ষিণ নির্বাচন, সিটি নির্বাচন নিয়ে গত কদিন ধরে আলোচনা চলছে। নির্বাচন বলা যায় জমে উঠেছে নানা কথাবার্তায়, নানা কিছুতে। তো গত 3 দিন ধরে প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের সাথে কথা বলছেন। উনি চট্টগ্রামে কথা বলেছেন, গতকাল কথা বলেছেন উত্তরের প্রার্থীদের সাথে, আজকে বসেছিলেন দক্ষিণের প্রার্থীদের সাথে। এবং আজকের প্রসঙ্গে উনি যেটা বলেছেন, সিটি নির্বাচনকে ঘিরে কালো টাকার বিষয়টি আলোচনায় এসছে। কালো টাকার বিষয়টি গত কয়েকদিন ধরে আলোচনা আসছিল। আজকে উনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী রকিবউদ্দিন আহমেদ, উনি বলেছেন কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার নির্বাচনে বন্ধ হোক। এ ধরনের কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানান, রিটার্নিং অফিসার পুলিশকে জানান, সুনির্দিষ্ট তথ্য দিন, আমরা ব্যবস্থা নেব। প্রশ্ন হচ্ছে, সিসির এটা কি বলার জন্যই বলা, বা আদৌ কোনো পদক্ষেপ আছে কিনা কালো টাকা বন্ধে, নাকি উনি বলার জন্য বলেছেন? আপনি বা আমি জানি না, জনাব খালিদ এবং আমি বা আরো অনেকে এটা কতটুকু আস্থায় নিতে পেরেছি এই ধরনের কথাকে? না, আমার মনে হয় যে উনি এটা কথার জন্যই কথা বলেছেন। তবে একটা অংশ যদি ধরেন এখন থেকে আমরা এটা নিয়ে আরো আলোচনা করি, যদি ভবিষ্যতে কোনো উপকার পাওয়া যায়, এটুকু ছাড়া। কারণ এটা আমরা জানি উনি যেটা বলেছেন ওই কথাগুলি শুধু কথার কথা না, উনি এটা অবান্তর কথা। অবান্তর এই জন্য বলছি, এই ইলেকশনে অন্তত মেয়রাল ক্যান্ডিডেটরা যে টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে ভোটার পিছু গড়ে 2 টাকা, এটা দিয়ে ইলেকশন তো দূরের কথা, ইলেকশনের মানে মানে এক রাতের খরচও হবে না। ইলেকশনের রাতের খরচ মানে কি? মানে কথা বলার খরচ হবে না? আমি এটাই বলছি। হ্যাঁ, এখন এটা হবে না, এবং এটা এনিবডি এন্ড এভরিবডি আন্ডারস্ট্যান্ডস। তারপরেও সবাই একটা মিথ্যামিথ্যা হিসাব জমা দিবে, বাকিগুলি দেখাবে বন্ধুরা করেছে, আমি জানতাম না, এরকম এটা চলে। তো এটা এত স্ট্যাবলিশ, এটা শুধু কিন্তু এই ইলেকশনের ক্ষেত্রে না, প্রতিটি ইলেকশনে। এবং এটা ভয়ঙ্কর। এবং আমরা যে তথাকথিত লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, আমি এটা নেচারও কিন্তু পৃথিবীর কোনো বিষয়ে নেচারও লেভেল প্লেইং ফিল্ড দেয় না। লেভেল প্লেইং ফিল্ড বলতে পৃথিবীর কোথাও কোনো কিছু নাই। এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা সবাই সবসময় বলে আসলে নিজের অনুকূলে যতটুকু আনা যায়, কথা বলে যতটুকু অনুকূলে চাপ সৃষ্টি করা। লেভেল প্লেইং ফিল্ড আমি 2-3টা পয়েন্ট বলি, আমার লিস্টেও ছিল। টাকা, একজনের টাকা বেশি আছে, একজনের কম আছে, কিভাবে লেভেল প্লেইং ফিল্ড হবে? একজন অভিজ্ঞ সুপরিচিত আর একজন নবাগত, কিভাবে লেভেল প্লেইং ফিল্ড হবে? একজনের পিছনে বড় দল এবং তার সাংগঠনিক শক্তিটা আছে,
আরেকজন ইন্ডিভিজুয়াল, কিভাবে লেভেল প্লেইং ফিল্ড হবে? আপনি একজন ব্যক্তি যার নেটওয়ার্কিং ভালো, আরেকজনের নেটওয়ার্ক নাই, ভালো মানুষ, কিন্তু কিভাবে লেভেল প্লেইং ফিল্ড হবে? লেভেল প্লেইং ফিল্ড কোথাও নয়। আমি মফস্বল থেকে আসা একটা ছেলে, ঢাকায় এসে যখন জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, আমরা 12 জনের মধ্যে আই ওয়াজ দি অনলি ফ্রম মফস্বল, 11 জন ঢাকার 4টা কলেজ থেকে। আমার তো 6 মাস লেগেছে শুধু ওই 11 জনের ভেতরে ঢুকতে, তাদের সাথে চা খেতে যাওয়ার জন্য। তো লেভেল প্লেইং ফিল্ড আমাদের কোনো ক্ষেত্রেই থাকে না। কি করতে হয়? একটা অতিরিক্ত এজ নিয়ে, একটা স্পেশাল কোনো শক্তি নিয়ে আবির্ভূত হইতে হয়, হয়ে দেন আপনি হয়তো জয়ও করে ফেলবেন। এবং এরকম হয়েছে, যার ফলে চা বিক্রেতা প্রধানমন্ত্রী হইতে পারে, ভারতের মতো পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রে। এছাড়াও আমরা বহু উদাহরণ দিতে পারবো। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড হবে এটা আমি আশা করি না। যেটা আমরা আশা করি যে কতগুলি জিনিস চাইলে নিয়ন্ত্রণে আনা যায়, এর মধ্যে টাকাটাও, মানে এটা করার জন্য দুই দিকে আগাতে হবে। এক, খরচের পরিমাণ বাড়ানোরও সিদ্ধান্ত দিতে হবে সিদ্ধান্ত, এবং কমিয়ে আনার জন্য কিছু পদ্ধতিগত অ্যারেঞ্জমেন্ট, যে আপনি এই ধরনের প্রচারণা করতে পারবেন না, হুইচ ইনভলভস মানি, ইউ ক্যান নট ডু। যেমন পরিচিতি এইভাবে হবে, আপনারা করবেন, অন্য কোনো উদ্যোগ এলাওই করা যাবে না। যেমন জনসভা এলাও করা হয় না, এরকম যে আপনি ব্যানার পোস্টার দিতে পারবেন না। আপনার এই ছোট সাইজের একটা পোস্টারের খরচই তো অনেক। ছোট্ট একটা তাকে সহায়তা করার জন্য তার নাম্বার সহ একটা ছবি, আপনার মার্কা এবং তার ভোটার নাম্বার ইত্যাদি ফ্যাসিলিটেট করার জন্য, এর বেশি কেউ কিছু করতে পারবে না। আমি এখন এক্সটেম্পর বলছি, কিন্তু আমি বলছি সুচিন্তিতভাবে গেলে আমাদের কিছু নিয়ম কানুনের ভিতর দিয়ে খরচের প্রয়োজনই কমানো যায়, যাতে কারো টাকা থাকলেও তিনি অত খরচ করার সুযোগ না থাকে। এইভাবে কিছু সুবিধা আমরা করতে পারবো। কিন্তু আমরা আজকের ইলেকশনের প্রেক্ষিতে এগুলো আলোচনা করে লাভ নেই, কারণ এই সংস্কার তো আর এখন হবে না। সুতরাং আমরা এখানে প্রচুর টাকা খরচ হবে, এবং আমাদের এখানে দুই প্রধান দল সমর্থিত প্রার্থীর বাইরে, আমি গতকাল ইলেকশন ওয়ার্কিং গ্রুপের একটা প্রজেক্ট চলছে ঢাকায়, ওই যে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে, ওর মধ্যে একটা কম্পোনেন্ট আছে যেখানে প্রতিটি ওয়ার্ডের যারা কাউন্সিলর পদপ্রার্থী তাদের নিয়ে বসা। তো বসতে গেলে বিএনপির 2 জন প্রার্থী, তারা নিজেরা আসে নাই, যেহেতু পুলিশ অ্যারেস্ট করতে পারে, তারা প্রতিনিধি পাঠিয়েছে। এবং তাদের খুব মজার ব্যাপার, দলের সমর্থন যে পেয়েছে তার বক্তব্য একরকম, একই পার্টি কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির, আমি এটা জেনে বলছি, যে মানে দলের ভেতরের সমর্থনটা পায় নাই, বিলিভ মি, উনি বলতেছে যে আর্মি দিতে হবে। যে দলের সমর্থন পেয়েছে তার কাছে আর্মির চাহিদা কম। উনি আর্মি চান কেন? কারণ উনি মনে করেন আর্মি থাকলে একটু নিরপেক্ষ হবে, সেটা তার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরও এই দাবি, বিএনপির বিদ্রোহী প্রার্থীরও এই দাবি। সুতরাং এই লেভেল প্লেইং ফিল্ড কিন্তু নট জাস্ট অ্যাবাউট টাকা, এখানে কিন্তু আরো অনেক বিষয় আছে। এই যে একটা দল যে সমর্থন দিচ্ছে, আরেকজনের দল ছোট, আরেকজনের দল নাই, লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। টেকনিক্যালি খালেদা জিয়া নামবে, এটা একটা বিরাট ভয়ের ব্যাপার হয়ে গেছে কিন্তু বিভিন্ন দলের, ইভেন আওয়ামী লীগেরও। জি, আপনার এই প্রসঙ্গটি নিয়ে জনাব খালিদ মাহমুদ চৌধুরীর কাছে আসছি, যে এই যে টেকনিক্যালি যেটা আপনাদের জন্য ভয়ের কারণ হয়েছে বলে জনাব নাঈমুল ইসলাম খান বলছেন, এবং আপনাদের বিভিন্ন নেতাদের কথাই কিন্তু এইটাই বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার নামটাকেই বিভিন্নভাবে বক্তব্য বলা হচ্ছে। এবং আমরা জানি যে আগামীকাল নববর্ষের দিনে, বিএনপি সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনে বিএনপি চেয়ারপারসন সেখানে হাজির থাকবেন, সেটা বলা হয়েছে। এটাকেও আপনারা খুব কিভাবে নিচ্ছেন? আসলে দেখেন, খালেদা জিয়া তো নতুন নামতেছে না, সে তো বাংলাদেশে তো এমন না যে উত্তরের যে আব্দুল আল মিন্টু প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে তার ছেলে প্রার্থী হয়ে গেল। ব্যাপারটা তো এরকম না। খালেদা জিয়া তো আপনার জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন, সেভাবে একটা পরিস্থিতি ছিল। জিয়াউর রহমানের মৃত্যুর পরে তিনি বিএনপির রাজনীতি হাল ধরেছেন। তারপরে তিনি সাংবিধানিকভাবে 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। হ্যাঁ, তো উনি এখন নামবেন, এটাকে যদি মানে ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে মানে ব্যাপারটা হচ্ছে নতুন বউ তার শ্বশুর বাড়িতে যাচ্ছে, অথবা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে। প্রচার সম্পাদক জনাব হাসান মাহমুদ আজকেও বলেছেন, আমি জানি না প্রচার সম্পাদক হাসান মাহমুদ কি বলেছেন, কারণ আমি এইমাত্র সকাল থেকে আমি
নির্বাচনী প্রচারণা আছে। আমি মানিকনগর থেকে আসলাম, মুগদা, বাসাবো, জি বনশ্রী এইসব এলাকায় আমি ছিলাম। সাবের হোসেন চৌধুরী, আমি, সাইদ খোকন একসঙ্গে ছিলাম। আমি সেই জায়গাতে এখানে আসছি। আমি পৌঁছাতে পারবো কিনা আমার সন্দেহ ছিল, তারপর আমি আসতে পেরেছি। তা কাজেই বিষয়টা হচ্ছে খালেদা জিয়া আসবেন, কথা বলবেন। খালেদা জিয়া তো 93 দিন হচ্ছে উনি নিজস্ব স্টাইলে তিনি তার বাড়ি ছেড়ে তার অফিসে ছিলেন। অফিসেই তিনি সব বাড়িঘর বানিয়ে ফেলেছিলেন, 93 দিন ছিলেন। আমার মনে হয় এখানে না, আরেকটা টেলিভিশন দ্বিতীয় দিন তিনি 5 তারিখে পরে 6 তারিখে আমি একজনের সঙ্গে এরকম একটা আলোচনায় ছিলাম। তাই বললাম যে খালেদা জিয়া, তার আইনজীবী বলল যে আমি ম্যাডামের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তিনি ঘুমিয়ে আছেন। তো আমার যে বিএনপির যে নেতা ছিল সেগুলো উত্তেজিত হয়ে গেলেন, কি বলেন আপনি সব আজে বাজে কথা ম্যাডাম সম্পর্কে। সারা রাত তিনি বিনিদ্র রজনী ছিলেন, চেয়ারে বসে কাটিয়েছেন। তো উনার সঙ্গে আবার কিছুদিন পরে আমার দেখা হয়েছিল আবার আরেকটা। আমি বলেছিলাম কি ভাই, খালেদা জিয়া কি এখনো চেয়ারে বসে আছেন? তো বিষয়টা হচ্ছে যে খালেদা জিয়া ছিলেন 93 দিন, তিনি এখন আসবেন তার অফিসে, এগুলোর ব্যাপারে কোনো বাধা ছিল না। তো আমরা যেই কথাগুলো হচ্ছে যে রাজনীতির যদি গণতান্ত্রিক প্র্যাকটিসটা থাকতো তাহলে তো নয়াপল্টন অফিস তো আপনার কোনো অসুবিধা ছিল না, এখানে আসতেছে, এটা কোনো নিউজ না। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান, তিনি তার অফিসে যাবেন, এটা খুব স্বাভাবিক। তিনি তার নেতাকর্মীদের মিটিং করবেন, এটাই খুব স্বাভাবিক। এই জিনিসটা অস্বাভাবিক করেছে কে, কারা? উনিই করেছেন। উনি এখন তো ব্যাপারটা হচ্ছে এই কথাগুলো বলে, যেটা নঈম ভাই বললেন যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে, এই লেভেল প্লেইং ফিল্ডটাকে নষ্ট করেছে কে? ধরেন আমি ধরে নিলাম মহান মুক্তিযুদ্ধের পরে আমরা হচ্ছে দেশ স্বাধীন হলো, স্বাধীনতার পরে স্বাধীনতার একটা বিরাট একটা শক্তি সেই সময়ে আরেকটা দল সৃষ্টি করলো, তারা তদানীন্তন আওয়ামী লীগের বিরোধিতা করছে। এটা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড বলা যায়, কারণ মুক্তিযুদ্ধের একটা শক্তি আরেকটা মুক্তিযুদ্ধের শক্তির সঙ্গে যুদ্ধ করতেছে, হ্যাঁ, এটাকে বলা যায়। কিন্তু আপনার বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যেটা করা হলো, মানি ইজ নো প্রবলেম, আপনার হচ্ছে মৌলবাদী জামাত ইসলাম, গোলাম আজম, এদেরকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। লেভেল প্লেইং ফিল্ডটা তো তখন থেকেই নষ্ট হয়ে গেছে। এইটাকে আপনি এখন নিয়ে আসবেন, এখন কালো টাকার কথা বলে লাভ নাই। আমাদের তো চেতনার মধ্যেই লেভেল প্লেইং ফিল্ডটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের সংস্কৃতি, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের শিক্ষা, সবকিছুতেই আবার নষ্ট হয়ে গেছে। কাজেই এখন শুধু টাকার কথা বলে তো হবে না। এই টাকা, মানি ইজ নো প্রবলেম, কারা বলেছে বলেন? আজকে যার কথা আপনি বলছেন যে উনি অফিসে আসবেন, আমরা কালো টাকার বিষয়ে যদি আসি, কালো টাকার বিষয়ে যদি আসি, যেটা নাইম ভাই উদাহরণ দিলেন যে ভোটার প্রতি 2 টাকা খরচ করলে কোনোদিনই সম্ভব না, তো কালো টাকাই আসবে। তো এইখানে তাহলে রাজনৈতিক দলগুলোর কি একটা ভূমিকা আছে না এই ব্যাপারে? ইসির সাথে কথা বলা যে এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা সংশোধন করতে হবে। তাহলে দিনের পর দিন রাজনৈতিক দলগুলো বলেই যাচ্ছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরো ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এই যে দলীয়ভাবে নির্বাচন সমর্থন করা, এটাও কিন্তু দুই দল বলছে দলীয়ভাবে করেন, করে ফেলেন না কেন? এটা অবশ্যই, এটা যেমন হচ্ছে দেখেন আমাদের নির্বাচন কমিশন, আপনাদের দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ অনেকবার বলেছেন, ব্রিটেনের উদাহরণ দিয়েছেন। সৈয়দ আশরাফের আগে যিনি সেক্রেটারি ছিলেন আব্দুল জলিল, তিনি প্রয়াত হয়েছেন 2001 সালের পরে। যখন আমরা দেখলাম যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচনটা করলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই যে কালো টাকার বিষয়টা যে আসলো বা আরো অনেক কিছু আছে, তখন কিন্তু আমরা নির্বাচন কমিশন সংস্কারের জন্য 23 দফা দিয়েছিলাম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তখন আমাদের সঙ্গে বর্তমানে কমিউনিস্ট পার্টি যেটা আছে সেটাও আমাদের সঙ্গে ছিল, পরবর্তী তারা ইয়ে করে। তো এই নির্বাচন কমিশন সংস্কার, এখন কিন্তু যেই কথাটা আপনি আলোচনা করছেন, যে এই বিষয়গুলো নঈম ভাই যেটা বললো, দলীয় নির্বাচন, এগুলো দরকার আছে। আমাদেরকে এই জায়গাগুলোকে যদি আরো আপগ্রেড করতে হয়, যেমন দেখেন আজকে আমি দলীয় প্রার্থীর পক্ষে সারাদিন আমি কাজ করলাম, অনেক জায়গায় বক্তব্য রাখলাম, আমরা কি করব এগুলো বলবো, আমাদের ভাবনাগুলো কি আমরা জনগণের সাথে তুলে দিলাম, কিন্তু আমি বলতে পারতেছি না এগুলি সংস্কারের ব্যাপারে আপনাদের না থাকার কারণে, বা আপনার কথা বলেন উদ্যোগ না থাকার কারণে এটাই বলা হয় যে আপনারা সরকারি দল, আপনারা এদিক দিয়ে ক্ষতির কোনো আশঙ্কা করেন না, তাই আপনারা চুপচাপ থাকেন, বেশি কথা বলেন। আপনার মেসেজ দিতে চাই আপনার মাধ্যমে দেশবাসীকে, সেটা হচ্ছে আওয়ামী লীগের কিন্তু ওয়ার্কিং কমিটি মিটিং এ আমাদের সিদ্ধান্ত হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের হচ্ছে দলীয় ভাবে করার ব্যাপারে আমাদের একদম ওয়ার্কিং কমিটি মিটিং এর মাননীয় প্রধানমন্ত্রী। তবে এটা কিভাবে হবে, কোন আঙ্গিকে হবে, আমাদের দলের যে সকল বিশেষজ্ঞরা যা আছে, প্যানেল আছে, তারা এটা নিয়ে কাজ করছে।
আমরা আশা করি যে তারা একটা মানে একটা কিনোট আমাদের কাছে উপস্থাপন করলে সেটা নিয়ে আলোচনা করে কিভাবে হবে, এটা শুধু বললেই তো হবে না, এটা কিভাবে প্রক্রিয়াটা সমাধান হবে এটা বিশেষজ্ঞরা কাজ করছে। আমি আশা করি যে আগামী দিনে আওয়ামী লীগ এই ধরনের একটা রূপরেখা দিতে পারবে, যে কি পদ্ধতিতে কিভাবে দলীয়ভাবে নির্বাচন হলে এটা একটা সুষ্ঠুভাবে এটা আমাদের কার্যক্রমগুলো করতে পারে। এটা আওয়ামী লীগ এটা নীতিগতভাবে সিদ্ধান্ত। আর এইটার কারণে নাইম ভাই আমরা যেটা এখানে আলোচনা শুরুর আগে বলছিলাম যে এই নিয়মটা থাকার কারণেই শুধু দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আওয়ামী লীগ না শুধু। আওয়ামী লীগ প্রতীকের সংকট হচ্ছে। এখন দেখেন আওয়ামী লীগেরই ধরেন ওয়ার্ড কাউন্সিলর পদে দেখা গেল এক একজন এক এক মার্কা। তো আমি যদি নারায়ণগঞ্জের উদাহরণ আনি, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুইজনই আওয়ামী লীগ করে, যারা যিনি জিতেছেন তিনি আওয়ামী লীগের, যিনি তিনি আওয়ামী লীগের, বিএনপির প্রার্থী শেষ পর্যন্ত বিএনপি সমর্থিত প্রার্থী শেষ পর্যন্ত সরে গেছেন, প্রতিযোগিতা হয়েছে আওয়ামী লীগে, যার কারণে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি এখানে আওয়ামী লীগ। সবাই জানে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত, কিন্তু যদি দলীয়ভাবে থাকতো সেখানে তো দলের সিদ্ধান্তে একজনকে বসতেই হতো। তো এই জিনিসটা তাহলে কেন আসছে না তাড়াতাড়ি? আসছে না মানে আমি বলি আমাদের লোকাল গভর্নমেন্টের ইমপ্রুভমেন্ট অনেকগুলি হচ্ছে না, সরকার এগুলি একটু ম্যানিপুলেট করতে পছন্দই করতেছে। আমি তো সেটাই বলছি, যে যখন ক্ষমতা থাকে, আমি তো ক্ষমতায় আছি, নির্বাচন কমিশন আমাকে বিএনপির বেশ কিছু মেয়রকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন আপনি বলবেন যে আওয়ামী লীগ সরকার খুব অন্যায় করেছে। আরে ভাই, আওয়ামী লীগ সরকার তো অন্যায় করছে বুঝলাম, তা আইনটা বিএনপি সরকার রেখেছিল কেন? তারা যদি মনে প্রাণে চাইতো যে লোকাল গভর্নমেন্ট এত স্ট্রং হবে যে নির্বাচিত প্রতিনিধিকে কিছুতেই এক খোঁচায় বাদ দেওয়া যাবে না কোর্টের প্রসেস ছাড়া, এরকম একটা যদি কিছু থাকতো, কিন্তু বিএনপি তো এটা করে নাই কেন? তারা আবার ক্ষমতা থাকলে তারাও যেন প্রয়োজন মনে করলে এটাকে কাজে লাগাইতে পারে। সো এই জায়গাতে আমরা আছি। কিন্তু আমার ধারণা এগুলি এখন আমরা স্পষ্টত না দেখলেও, আমি অনেস্টলি বলছি, আমাদের রাজনীতিতে এক ধরনের ইতিবাচক পরিবর্তনের শুরু হয়েছে। কিভাবে আমি এটা ছোট ব্যাখ্যা করি। যেমন দেখেন, এই যে ঢাকা উত্তরে আওয়ামী লীগের ক্যান্ডিডেট কে, নন আওয়ামী লীগের একজন, কেন গেল? আওয়ামী লীগে কি পরিচিত নেতার অভাব ছিল এখানে নমিনেশন দেওয়ার মতো? একেবারেই না। কিন্তু এই যে সাইদ খোকনকে সিলেক্ট করা, এই যে এখানে ইয়েকে মানে আনিসুল হককে নেওয়া, স্পেশালি আনিসুল হককে নেওয়া, তো আমার মনে হয় যে একটা রাজনীতিতে যে ধাপে ধাপে ইতিবাচক। আওয়ামী লীগের যে ট্রেডিশনাল নেতা হাজী সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, তাদের অলমোস্ট বিরুদ্ধে আমরা পলিটিক্যালি ওনার পক্ষে বলা সম্ভব কি সম্ভব না জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু তাদের ইচ্ছা, তাদের আগ্রহ, তাদের যে প্রচন্ড দাবি এই পদগুলির জন্য, সেটাকে পাশ কাটিয়ে এইভাবে কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। এটার রেজাল্টটা এখন তো ট্রানজিশন, আসলে ট্রানজিশনের সময় যার অনুভূতি আছে দে উইল রিয়েলাইজ যে আমরা ইতিবাচক পরিবর্তনের দিকে যাচ্ছি। কিন্তু ট্রানজিশনে নানান রকম জটিলতা থাকে, তো এই জন্য আমাদের হতাশাটা বেশি মনে হয়। কিন্তু আসলে এটা ট্রানজিশনাল ফেজ। আমি চোখ বন্ধ করে বলতে পারি 10 years from now আমাদের কিভাবে কবে হবে জানি না, 10 বছর পরে কিন্তু আজকে যে সমস্যাগুলি আলোচনা করছি সেগুলো থাকবে না। কিভাবে কখন হবে আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমি বলে দিচ্ছি থাকবে না। আজকের প্রবলেম 10 বছর পরে থাকবে। 10 বছর পরে আমরা আরো হায়ার লেভেল প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রবলেমস থাকবে তখনও, কিন্তু নট দি সেম প্রবলেমস। তো আমার মনে হয় আমাদের কিন্তু ইতিবাচক পরিবর্তন হচ্ছে। আপনি আনিসুল হককে আমাদের ট্রেডিশনাল আওয়ামী লীগ নেতাদের পাশে তো মানানসইও মনে হয় না, অন্যরকম মনে হয়। আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু পরিবর্তনগুলি এবং সেই পরিবর্তনের ইচ্ছাগুলি কিন্তু কে করছে দেখেন। আপাতত আমরা মনে করি যে শেখ হাসিনা একক নেতৃত্ব, খালেদা জিয়া একক নেতৃত্ব, তো শেষ পর্যন্ত কিন্তু তারাই পরিবর্তনগুলি ইনিশিয়েট করছেন। এখানে ইদানিং আমরা টকশোতে অনেকে বলি যে এই নির্বাচনটা এসে, নির্বাচনের কারণে আমরা একটা স্বস্তিকর পরিস্থিতিতে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু তাতে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা অবিচার করি। কারণ নির্বাচনটা কিন্তু নিজে টুপ করে পড়ে নাই, এখানে নির্বাচন নিজে আইসা হাজির হয় নাই। এই নির্বাচন 13 বছর আগেও হতে পারত। এই নির্বাচনটার আয়োজন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, সুতরাং এখানে কিন্তু তাকে একটা কৃতিত্ব দিতে হবে। নির্বাচন নিজে নিজে এসে স্বাভাবিক করে নাই, উনি নির্বাচনটা অফার করেছেন। এবং আমি খালেদা জিয়াকেও ধন্যবাদ দিব, কারণ উনি ওটা নিয়েছেন।
তার মানে দুই পক্ষের একটা এটা উপলব্ধি তো বলাই হয়েছে হচ্ছিল দুই পক্ষই একটা স্পেস চাচ্ছিল, সেই স্পেসটা তৈরি হয়েছে নির্বাচনের প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রস্তাবে এবং জি, বিরোধী দলও জি। এটা গ্রহণ করেছে। সুতরাং এবং আমরা দেখি যে এমাজউদ্দিন স্যার তো উনি বলেছেন যে এই নির্বাচনই একটা সংলাপ দুই Exactly. দলের মধ্যে উনি এবং বলেছেন এবং এই যে আজকে আমাদের এখানে বিএনপি কেউ নির্বাচনও নাই। একটা সংলাপেরই ফসল। এই সংলাপ আমি তো এখন আমি নিজেও আগে রিয়েলাইজ করতাম না, জানেন আমি অনেক খেয়াল করে দেখি যে জাতীয় সংলাপ বলতাম আমরা, জাতীয় সংলাপ তো হচ্ছে এই যে আমরা কথা বলছি এগুলি জাতীয় সংলাপের পার্ট। আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগ বিএনপি টেবিলের দুই মাথায় বসলে এর চাইতে বেটার কোনো আলোচনা হইতো। দেখেন যে একটা জিনিস লক্ষণীয় যে যেই মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তানের মৃত্যুর পর সমবেদনা জানাতে গেলেন, তার দরজা খুললো না, কিন্তু সেই খালেদা জিয়ার প্রার্থী কিন্তু শেখ হাসিনার প্রার্থীকে এখন জড়িয়ে ধরছে, রাইট? এই যে মনে করেন যে একটা পরিবর্তনের বিষয়টা, এবং আনিসুল হকের কথাটা আপনি যেটা বললেন, এবং যে আপনি প্রার্থীরা ঠিক আছে, 10 বছর পরে প্রার্থীরা ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রার্থীরা ঠিক আছে, কিন্তু যখন আপনাদের দলের কোন কোন নেতা বলেন যে খালেদা জিয়া মাঠে নামলে আমরা প্রতিহত করব, তখন কি সেটা কি না? সেই জিনিসটা দেখেন না এখানে তাহলে কতগুলো কথা চলে আসে। কিন্তু এখনো আমরা যখন এখানে কথা বলছি, সুস্থ অবস্থায় কথা বলছি, এখনো কিন্তু এখনো কিন্তু বার্ন ইউনিটে এখনো কিন্তু অসংখ্য মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, জার্মান অ্যাম্বাসেডর গিয়ে কিভাবে চোখের পানি ফেলেছে। কিন্তু এই কথাগুলি প্রতিহত করব বলাটা কি যুক্তিযুক্ত বা এগুলি কি রাজনীতি? আমি হাসান মাহমুদের কথাটা বলি, আমি হাসান মাহমুদ এই জিনিসটা একটা মানবতার বিরুদ্ধে অপরাধ, সেটা কনভেনশন করেছিল জাদুঘর অডিটোরিয়ামে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তিনি খুব কাছাকাছি থেকে দেখেছেন এই বিষয়গুলো, কিভাবে মানুষগুলো কিভাবে পুরানো হয়েছে, কিভাবে তাদের সঙ্গে কথা বলতে হয়েছে। তার যে একটা মানে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর যেটা বিষয়, সেই ক্ষোভের জায়গা থেকে বলেছে যে এইটা যদি খালেদা জিয়া যদি এই কর্মসূচিগুলো না দিত তাহলে এই মানুষগুলো পড়তো না। সেই জায়গা থেকে হাসান মাহমুদ বলেছেন যে না খালেদা জিয়া তুমি কথা বলো, কিন্তু তার আগে বলো এই মানুষগুলো কেন পড়লো। তিনি এই জায়গা থেকে বলেছেন তোমাকে বলতে হবে যে এই মানুষগুলো অপরাধী। এখানে দেখি যে এটা কিন্তু বলা হচ্ছে, হ্যাঁ, পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু আপনার মাইনুদ্দিন খান বাদল বলেছে গুলি তোমরা সাধারণ মানুষকে করছো কেন, আমার বুকে গুলি করো, তোমরা কেন সাধারণ মানুষকে মারছো, আমার বুকে গুলি করো। এই যে বিষয়গুলো, সেই জায়গা থেকে হাসান মাহমুদ বলেছে খালেদা জিয়া, হ্যাঁ এটা উচিত, বেগম খালেদা জিয়া যদি জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের অধিকারের কথা যদি বলে থাকে, বিএনপি যদি সেই রাজনীতি করে, অবশ্যই ডেফিনেটলি তাদের একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে এই 93 দিনে তারা কি জনগণকে দিল, আমরা কি পাইল। আর এই বলাটাকে আমি মনে করি পলিটিক্যাল, এটা অন্যায় কিছু না, মানে বলার জন্য বলা না, বলার জন্য বলা না, পলিটিক্যাল রেটোরিক্স। এটা বলাটা রাজনৈতিকভাবে তার উইকনেসগুলি বা মানে অপরাধগুলি তাদের দৃষ্টিভঙ্গি থেকে উন্মোচন করা, এটা তো তাদের রাইট আছে আমি মনে করি। এখন কথাটা হলো এটা যদি খুব নোংরাভাবে তাহলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বললেন, জি কোমরের কথা বললেন, যে মানে কোমর মানে যেটা উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে শক্তি নেই কোমর সোজা করে দাঁড়ানো, মানে সরকার ফেলার মতো কোমর সেই শক্তি নাই। টু বি ভেরি অনেস্ট, আমাদের বিএনপি বা আওয়ামী লীগের কোন সরকারকেই কেউ ফেলে দেওয়ার কোমরের শক্তি নাই। এটা আমরা কোমরের শক্তি দেখাতে পেরেছি যখন সামরিক স্বৈরাচারী সরকার সরাসরি ক্ষমতায় ছিল এবং দুই গণতান্ত্রিক শক্তি একত্রিত হয়েছিল। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। এটা কিন্তু সত্যি কথা। এটা কিন্তু এগুলি প্রধানমন্ত্রী বললো এটা রিটোরিক্সের অংশ, এগুলি ফর্মাল কথা না। ফর্মালি আমরা আপত্তি করব যদি আমরা অ্যাকশন দেখি। কি অ্যাকশন? যে খালেদা জিয়া ক্যাম্পেইনে বেরিয়েছেন, সেখানে ব্যারিকেড সৃষ্টি করেছে সে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা ভিন্ন দলের কেউ। তখন কিন্তু আবার যদি খালেদা জিয়া যাচ্ছেন, তাকে ধরেন, আমি কথা বলছি, তাকে কালো পতাকা দেখানো হবে যাওয়ার সময়, আমি মনে করি এটা পলিটিক্যাল অধিকার আছে। কিন্তু বাধা দেওয়ার মানে যেতে পারবে না, ব্যারিকেড সৃষ্টি করা এটা অগণতান্ত্রিক হবে। এই জায়গাটাতে আমাদের গণতন্ত্র কিন্তু আমরা অনেক সময় সমালোচনা করাটাকে খুব নেতিবাচক দেখি, কিন্তু আমরা যদি একটু পার্শ্ববর্তী দেশ ভারতেরও চিন্তা ভাবনা করি, এতটা হতাশ হওয়ার কিছু নেই। এর চাইতে অনেক বেশি আক্রমণাত্মক কথা বলা হবে, কিন্তু বলা আর করে ফেলার মধ্যে একটা ডিস্টিংশন করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের টলারেন্সও তো ডেভেলপ করতে হবে। টলারেন্সের অভাবও কিন্তু মানে একটা পক্ষ আমাকে খুবই তীর্যকভাবে সমালোচনা করবে, তীর্যকভাবে। আমি গতকালের পত্রিকায় ব্রিটেনের মেইলে টিউলিপ সম্পর্কে একটা লেখা, খুবই ইনোসেন্ট, কিন্তু এটা ছোট একটা কি পুতিনের সাথে দেখা হওয়ার একটা কথা, এটা ইনোসেন্ট। এটা তার 1200 শব্দের জীবন বৃত্তান্তে কেন নাই?
প্রতিপক্ষ এই প্রশ্ন তুলেছে, কত সামান্য বিষয় যে আপনি এটা স্বচ্ছতার অভাব হয়ে যাচ্ছে। তা আমাদেরকে ওই লেভেলে যেতে একটু সময় দিতে হবে, আমাদেরকে একটু সময় দিতে হবে, কিন্তু আমরা কিন্তু ওই দিকেই যাচ্ছি। এসব প্রশ্ন উঠছে যে আমরা এখন কি হয় নমিনেশন পেপার সাবমিট করার পরে আমরা টেলিভিশনে পত্রিকায় রিপোর্টিং করি কার কি সম্পদ। আনিসুল হককে তখন ব্যাখ্যা দিতে হয় যে আমার গাড়ি নাই মানে এই না যে আমার গাড়ি চালাচ্ছে, হ্যাঁ আমার গাড়ি নাই, আমার ওয়াইফের নামে গাড়ি আছে, আমার ওয়াইফের নামে বাড়ি আছে। সো এই দিজ আর অলসো যে ওই ট্রানজিশন, যে আমরা কিন্তু যাচ্ছি ওই জায়গায় যাচ্ছি। আমি অনেস্টলি বলছি আমাদের রাজনৈতিক নেতৃত্ব যদি আর একটু স্মার্টার হতো, অন্যরকম হতো পরিবেশ পরিস্থিতি, আমার ধারণা আমরা আরো দ্রুত ট্রানজিশনটা অতিক্রম করতে পারতাম। আমরা হয়তো একটু যেটাকে রাউন্ড অ্যাবাউট একটু ঘুরপাক খাচ্ছি, আমরা পেছাচ্ছি তা না, এটা রাউন্ড অ্যাবাউটে ঘুরপাক, একটু সময় বেশি লাগছে, কিন্তু এটার একটা ইনার্সি আছে। আমরা যখন এই রাউন্ড অ্যাবাউট থেকে বেরোবো, হাইওয়েতে পড়বো, তখন কিন্তু আমরা দুর্দান্ত স্পিডেই যাব। আমাদের এটা সংক্ষেপিত করার চেষ্টা করতে হবে। সেখানে বিরোধী দলের, সরকারি দলের সহনশীলতা লাগবে। কিন্তু আমরা যেটা বলি মাঝে মাঝে যে এইসব কথা বলা বন্ধ করা উচিত, আমার মনে হয় পৃথিবীর কোন গণতন্ত্র আপনি দেখাতে পারবেন না যেখানে আক্রমণাত্মক কথা বলা হয় না। কিন্তু ব্যাপারটাকে কথার মধ্যে যতক্ষণ থাকবে, পসিবলি আমাদের টলারেন্স দিয়ে সেটা নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ আমাদের টলারেন্সের ঘাটতি একটা প্রধান সমস্যা আমাদের গণতান্ত্রিক রাজনীতিবিদদের মধ্যে। কি বলবেন আপনি যে রাজনীতিবিদদের মধ্যে টলারেন্সের ঘাটতি? এটা তো এই জিনিসটা কেন হয়েছে দেখেন, এখন এক পক্ষ থেকে বলা হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে যখন তির্যক আলোচনা মানে কথা বলা হচ্ছে, তখন আপনি এটা কিভাবে করবেন? পৃথিবীতে আপনি ভারতবর্ষের উনি উদাহরণ দেন, ভারতবর্ষের কি কোনো দল কখনো মহাত্মা গান্ধী বা নেহেরু বা ইন্দিরা গান্ধী বা এই ধরনের নেতা সম্পর্কে কোনো ধরনের কটূক্তি করা হয় না। বাংলাদেশে যিনি বাংলাদেশের স্থপতি, যিনি বাংলাদেশের এই অধিকার প্রতিষ্ঠার জন্য তাকে হচ্ছে কথা বলছে কারা? এই জায়গাটাই তো আমাদের সমস্যাটা। আমাদের সমস্যাটা যে লেভেল প্লেইং, প্রথমে আবার ঘুরে আসি লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ডটা কোথায়? ভারতের মোদি, তিনি বিজেপি রাজনীতি করেন, তিনি কখনো ভারতের যে ডিক্লারেশন আছে তার ব্যাপারে কোনো কথা বলেছেন? না, আমি এটা মানি না, কংগ্রেস মানি না বলেছে, শিবসেনা বলেছে মানি না, আপনার তৃণমূল বলেছে মানি না, সবাই ওইটার ব্যাপারে জায়গা আছে। আমাদের যে জায়গাটা হচ্ছে দেখেন মুক্তিযুদ্ধ, আজকে 43 বছর লাগলো আমাদের এই অপরাধীদেরকে আপনার হচ্ছে বিচারের মুখোমুখি করতে। এখন এমনও দেখা যাচ্ছে ওরা আবার গর্ব করে বলতেছে যে আমাদের তো কোনো সাক্ষী প্রমাণ নাই, অথচ তারা আবার ভিক্টরি চেন। যখন আমার এই মানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে যখন স্বাধীনতা বিরোধীরা যখন ভি চিহ্ন দেখায়, তখন আপনার ওই লেভেল প্লেইং ফিল্ডটা থাকে কোথায় বলেন? থাকবে না তো। আপনার সেই জায়গায় এই যে সহনশীল ক্ষমতাটা কোথায় থাকে? আমরা যে এই যে বাঁশের লাঠি আমাদের মানে আপনার রাইফেলে পরিণত হয়েছে কখন? যখন আমাদের আইয়ুব শাহী, ইয়াহিয়া সাহেব আমাদের উপরে গণহত্যা চালিয়েছে সেইটা। এখন যেটা হুমায়ুন আজাদ বলেছিল যে শারীরিক ধর্ষণের থেকে চোখ দিয়ে যে ধর্ষণটা, এটা আরো বিভৎস। এই যে ওই যে আমার উপরে হামলা করার থেকে ওই স্বাধীনতা বিরোধীরা যখন ভি চিহ্ন দেখায়, এটা আরো বেশি আমাদের জন্য মানে পীড়াদায়ক এবং আমাদেরকে আরো বেশি কঠিন করে তোলে। এই জায়গাগুলো তো সহনীয় পর্যায়ে না, সেই জায়গাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের কথা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডটা থাকবে ওই জায়গাটা। আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের সংস্কৃতি, আমাদের যে দেশের যে ভাবনাগুলো, আমাদের শিক্ষা, যে শিক্ষা নিয়ে আমরা এই জায়গাটায় যখন একমত হব, তখন দেখবেন যে নাঈম ভাইয়ের সঙ্গে আপনার সঙ্গে আমাদের যুদ্ধ হবে, যেগুলো হচ্ছে আমাদের উনি যেটা বলেন ওইগুলোতে যাব। আপনি আগামীকাল যে অনুষ্ঠানের কথা বলেছেন আমরা যদি যাবেন, এই যে বাঙালির সবচাইতে সার্বজনীন যে উৎসব এবং সবচেয়ে অসাম্প্রদায়িকতার যে প্রতীকী উৎসব, এখানে খালেদা জিয়া যাচ্ছেন, এটা একটা আরো ইন্সপায়ারিং জিনিস, কিন্তু যে এটা কিন্তু অনেক পজিটিভ। আজকে যদি আওয়ামী লীগের কেউ এটাতে বাধা দেয়, তাহলে কিন্তু ডাবল ইয়া হবে, সমালোচনা হবে আওয়ামী লীগের। কেন? কারণ এটা এক সাংস্কৃতিক, দুই আবার কোন দিন উপলক্ষে, যেটা বাঙালির এবং অসাম্প্রদায়িকতার সবচাইতে জনপ্রিয় অনুষ্ঠান, এবং এই দিনটাতে এখানে নিরাপত্তার কারণে, আমি এখানে বলি আপনার এই কথার প্রেক্ষিতে, নিরাপত্তার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু বলেছেন সন্ধ্যার 1 ঘন্টা আগে, মানে 5:30টার মধ্যে বাইরের যত ধরনের প্রোগ্রাম আছে সব শেষ করতে হবে। অর্থাৎ এই কথাটা যে উনি আগামীকালের সেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে উপলক্ষ করেই বলেছেন, এটা কিন্তু বলা বাহুল্য।
তো একটা কথা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ 5:30টার মধ্যে শেষ করতে হবে। বিএনপির চেয়ারপারসন যাবেন 4টায় বা 4:30টায়, এবং সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যা করতে হবে 5:30টার মধ্যে করতে হবে, সন্ধ্যার 1 ঘন্টা আগে শেষ করতে হবে। আমি একটু জবাব দিই। এখন দেখেন, টু বি ভেরি অনেস্ট, এটার মধ্যে আমি কিন্তু 50-50 দেখবো। এটার মধ্যে আমি সরকারের আশঙ্কাকেও অমূলক বলবো না, আবার সরকারের এটার মধ্যে যদি আংশিক 50% কৌশলও থাকে দেব না। এখন তাহলে বিএনপির উচিত কিন্তু কৌশলের আশ্রয় নাও, সে 1 ঘন্টা প্রোগ্রাম আগে দিক। আমার কথাটা হলো কৌশলের খেলায় কিছুটা কূটকৌশলও থাকে, এবং এটা শুধু দেশের রাজনীতিতে থাকে না রে ভাই, এটা সারা পৃথিবীতে। আমেরিকান গভর্নমেন্ট ইলেকশন করার আগে সেকেন্ড টার্ম পেতে হলে যদি প্রয়োজন হয় সিরিয়াতে, ইরাকে বা আফগানিস্তানে একটা নতুন ঘটনা ঘটাইয়া তার ফরেন মানে ইয়েতে মানে ভোটারদের চাঙ্গা করার চেষ্টা করে। সুতরাং এইগুলি সমর্থন করছি না, কিন্তু এইগুলি যে আছে আমাদের রাজনীতিতে, যার জন্য গণতন্ত্রকে আমরা বলি অ্যাভেলেবল মিনসের মধ্যে বেস্ট, কিন্তু এটা কিন্তু ইটসেলফ এটা বেস্ট উপায় না রাষ্ট্র পরিচালনার, এটা সবাই জানে, সবাই এটা মানেও কথাটা। সুতরাং আমাদের এখানে নানান রকম ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু কৌশলের খেলায় আপনি কৌশলের আশ্রয় নিতে হবে। তারপরে যদি ধরেন অনুষ্ঠান খুব শান্তিপূর্ণভাবে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে থাকেন 6টার মধ্যে শেষ করতে হবে, এটা যদি ধরেন 5:30টায় শেষ করতে হবে, তাহলে এটা যদি 5:30টার জায়গায় 6টা হয়েও যায়, আমার ধারণা এটা নিয়ে কোনো বড় ঘটনা ঘটবে না। একটা মানসিক চাপে রাখা তো আমার ওয়্যার ইজ দি প্রবলেম? আমার কথা হলো কৌশলের জায়গায় কৌশল। আজকে দেখেন ভারতেও আমি দেখি সারাক্ষণ কৌশলের খেলা। ভারতেও প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এখন কোর্টে যেতে হয়েছে, ওনার মেয়েরা তো হতবাক, মনমোহনের মতো একজন মানুষকে কোর্টে যেতে হচ্ছে দুর্নীতির মামলায়, কিন্তু তারা গেছেন। সবাই ইন্টারভিউতে বলছেন জীবনে প্রথম কোর্ট দেখলাম, কোর্ট কিরকম করে দেখেও নাই নাকি তারা, বাট যেতে তো হচ্ছে। এই যে এইটাই কিন্তু ট্রানজিশন, এই ট্রানজিশন আমাদের আমরা অনেকে বলি, আমরা দেখেন অনেকগুলি জিনিস বলি যেগুলি আসলে আমাদের এই সাবকন্টিনেন্টের অনেকগুলি দেশে হচ্ছে। যেমন আমরা বলি আমাদের দেশে ইয়াং মানুষের সংখ্যা বাড়ছে বেশি, এটা আমাদের জন্য ইতিবাচক দিক, এটা কিন্তু ইন্ডিয়ারও তাই। আমরা বলি এনবিআর এর রেভিনিউ আর্নিং বাড়ছে, আপনি ইন্ডিয়াতে খোঁজ নেন তাদেরও রেভিনিউ বাড়ছে। এরকম অনেকগুলি ইউনিভার্সাল জিনিসও হচ্ছে আমাদের এখানে, রাজনীতিতেও হচ্ছে। অ্যাকাউন্টেবিলিটির এই ব্যাপারটা কিন্তু 20 বছর আগে আমাদের পরিচিত ছিল না। এটা আওয়ামী লীগ বিএনপি ব্যাপার না, কতগুলি ব্যাপার গ্লোবালি ডেভেলপ করতেছে এবং আমরাও সেটার পার্ট। এই যে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে এই যে এই সরকারের আমলে যে সংস্কারগুলি হয়েছে, হতে হতে এখন যে একটা স্টেবিলিটি এবং প্রফেশনাল যে লেভেল ডেভেলপ করেছে, প্রফেশনালিজম, এটা শুরুর দিকে একটা বিশৃঙ্খলা ছিল। কেন ছিল? আমরা তো প্রথমবারের মতো করতেছিলাম, আমাদের বিচারকের অভিজ্ঞতা ছিল না, প্রসিকিউটরদের অভিজ্ঞতা ছিল না, আমাদের ইনভেস্টিগেটরদের অভিজ্ঞতা ছিল না, কিন্তু আজকে কিন্তু সেই অবস্থা আমরা অতিক্রম করে এসেছি। এবং জুবায়ের আমি বলি এই বিচার পরিচালনা, এই রায়, সমস্ত কিছু, সব প্রসিডিং পৃথিবীতে ইতিহাস হিসেবে অন্তর্ভুক্ত হবে। পৃথিবীর দেশে দেশে মানবতা বিরোধী অপরাধের বিচার করার সময় উদাহরণ না, রেফারেন্স হবে, তারা এগুলি কোট করবে। এবং এর জন্যই আপনি খেয়াল করে দেখবেন যেটা এক প্যারা জাজমেন্ট দিলেই হয়তো, তারা এখন ডিটেইল লিখছেন। কেন লিখছেন? তারা ইতিহাসের অংশ হতে চাচ্ছেন। তারা না লিখলেও পারতেন, কিন্তু এতটা বিলিভ মি, তারা না লিখলেও পারতেন, কিন্তু তারা তো এটাও তো তাদের একটা প্রফেশনাল আগ্রহ যে এটা পৃথিবীতে কোথায় 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 লোকে পড়বে, আমি একটু ভালো করে একটা জাজমেন্ট লিখি, লোকে পড়বে। সুতরাং আমরা যে বিশ্ব সভ্যতায় কন্ট্রিবিউট করছি, আমাদেরকে যে রেফারেন্স করবে পৃথিবীর অন্য জায়গায়, যখন আমরা এখন রেফারেন্স করি ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি বিচার হয়েছিল, কিছুদিন পরে রেফারেন্স হিসেবে উল্লেখযোগ্য আসবে বাংলাদেশ। আমি জনাব খালিদ মাহমুদ চৌধুরীকে শেষ সময়টা দিতে চাই যে আমরা অনেক আলোচনা করলাম, তারপরে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে বলতে গিয়ে এই ধরনের একটা কথা এসছে যে আপনাদের দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যারা পেট্রোল বোমায় যাদের সংশ্লিষ্টতা আছে তাদের ছাড় দেওয়া হবে না বা ইয়ে দেওয়া হবে না। আমরা জানি যে অনেকের বিরুদ্ধে মামলা আছে, কিন্তু এমন কথা আসে যে 28 যতক্ষণ পর্যন্ত নির্বাচনের তারিখ পর্যন্ত অন্ততপক্ষে একটা জামিনের ব্যবস্থা করা যারা নির্বাচনে প্রচারণা চালাতে পারে, এই বিষয়ে আপনার মতামতটা কি? এটা এই জায়গায় নির্বাচনী প্রচারণা যেটা, সেটা হচ্ছে মহামান্য আদালত যদি মনে করে যে প্রার্থীকে তিনি এই একটা নির্দিষ্ট সময়ের জন্য তিনি বিয়ে করতে পারে, দিতে পারে, সে ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই। তবে আমি যেটা করি, যারা এইসব ঘটনার সঙ্গে জড়িত, এই যে মানুষ পুরানো, পেট্রোল বোমা বা অমুক, যারা নেতৃত্ব দিয়েছে, কথা বলেছে, আপনি দেখেন
বিএনপি কিন্তু শীর্ষস্থানীয় নেতারা কিন্তু বলেছে, এটা কিন্তু সাধারণ বলে নাই যে শেখ হাসিনা কালকে তাকে থাকবে না। না, অনেক সময় আমরা দেখি অনেক- ইনভেস্টিগেশন ছাড়াই এই কথাটা বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতাদের নাম মামলায় দিয়ে না দেওয়া না, এই হয়। কথাটা যখন বলে, আমরা তো দেখি না, এটা। এই কথাটা যখন বলে তখন কিন্তু আপনার তৃণমূল পর্যায়ের নেতার কর্মীদের দায়িত্ব পড়ে যায় ওই বড় নেতার কথাটা বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো তিনি করেছেন। অতএব যারা নির্দেশনা দিয়েছেন বা কথাগুলো বলেছেন, যারা এই মামলাগুলো আসামি হয়েছেন, তাদেরকে নির্বাচনী কথা বলে তাদেরকে যদি মুক্ত করে দেয় তাহলে বাংলাদেশে আইনের ব্যবস্থা আবার নষ্ট হয়ে যায়। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, অনেকগুলো বিচার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, অনেক বড় বড় বিচারগুলো সম্পন্ন হয়েছে। আমরা যদি এখন এত বড় একটা অপরাধ, বাংলাদেশের ইতিহাস কেন পৃথিবীর কোন ইতিহাসের রাজনৈতিক আন্দোলনে বা মানুষ পুড়িয়ে হত্যা করা হয়নি, এই ধরনের ঘটনা যদি আমরা এখন এই সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে যদি আমরা এখন বলি যে এটা তাদেরকে এক্সকিউজ করা হোক, তাহলে এই দেশে কোনো আইনের শাসন নাইম থাকবে ভাই, না। আপনি কি আমার বলবেন? মনে যে হয় আমি- আমি যেটা আমি বলতে থাকবে। যাচ্ছি যে অনেক সময় পুলিশের তদন্ত ছাড়া বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতাদের নাম মামলায় জুড়ে দেওয়া হয়, হয়েছেও, এটা বলা বাহুল্য। তো তো সেই ক্ষেত্রে কি আমি করা? প্রথমে বলি, খুব আমরা accurate এখন সময়। পর্যন্ত রেটোরিক্স ছাড়া আপনি কি দেখেছেন যে খুব বেশি ব্যাপক অ্যারেস্ট হয়েছে? একেবারেই না। কিন্তু মানে আপনি এখন এটা- বলতে চাচ্ছেন ইচ্ছা করলেই যাদেরকে আমি তো বলি ধরা যেত। বাংলাদেশের পুলিশ যদি এখনই সিদ্ধান্ত নেয় যে মির্জা আব্বাসকে গ্রেফতার করবে, মির্জা আব্বাস কোথায় আছে অবশ্যই জানে। এটা কোন বাংলাদেশে কিভাবে একটা লোক লুকায় থাকে, এরকম একটা ব্যক্তিত্ব সম্পন্ন লোক বা অন্যান্যরাও, এগুলি সম্ভব না, এটা আমি বিশ্বাস করি না। সুতরাং আমি মনে করি এটা একটা কৌশল, সরকারের কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে কৌশলে তাদেরকে যতটা অ্যাক্টিভিটিতে কম রাখা যায়। বাট আমি যদি বিএনপি হইতাম, আমি এই কৌশলের পাল্টা কৌশল করতাম যে মির্জা আব্বাসকে তো আমি ক্যান্ডিডেটই করতাম না, আমি ওনার ওয়াইফকে ক্যান্ডিডেট করতাম, যাতে ঝামেলা লিগ্যাল আরো কম হয়। কেন এটাও তো বলা হচ্ছে যে এই প্রশ্ন ওঠানোর জন্যই বিএনপির আরো দুজন ক্যান্ডিডেট ছিল, দক্ষিণে জনাব আসাদুজ্জামান রিপন ছিলেন এবং জনাব আব্দুল সালাম ছিলেন। আব্দুল সালাম ক্লিন ইমেজের যেটা নাইম ভাই যে কথাটা বলেছে, এই কথাটা আমি একটু বলে দিই। সেটা যে আমাদের সিরাজগঞ্জে দেখেছি যে ইকবাল মাহমুদ টুকু তার ওয়াইফ করেছে, এবং এই যে আমরা চন্দনা কক্সবাজারে দেখেছি সালাউদ্দিন প্রশ্নটা উত্থাপনের তার ওয়াইফও জন্যই কিন্তু ভোট করেছে, যার নামে মামলা আছে তাকে প্রার্থী করেছে, এটা বলা হচ্ছে। না না না, এটা এক পক্ষ বলতেই পারবে, কিন্তু আমি তো এই জন্যই বলছি যে বিএনপি যদি এটাকে সরাসরি আনএফেক্টেড থেকে নির্বাচনী ক্যাম্পেইন করতে পারতো, আমি মনে করি মির্জা আব্বাসের স্ত্রীকেই তারা ক্যান্ডিডেট করতে পারতো, যে আব্বাস নামটাও থাকবে, সঙ্গে পার্টিও থাকবে। এটা আমার মনে হয় যে কৌশল। এখন আমি লক্ষ্য করছি যে কৌশলগত জায়গাতে মানে কোথাও কোথাও বিএনপি একটু পিছিয়ে থাকছে, বেশি পিছিয়ে থাকতে তা বলবো না, কিন্তু পিছিয়ে থাকছে। যাই হোক, এটা আমরা বিএনপির কাউকে নিয়ে আরেকদিন আলোচনা করবো। আমাদের সময় শেষ, আমরা শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবার প্রতি রইল নববর্ষের শুভেচ্ছা। শুভরাত্রি।